আমার স্বামী কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল। আমি একা বাড়িতে থাকতে খুব ভয় পেতাম। তাই আমি আমার 18 বছরের প্রতিবেশীকে রাতে আমার কাছে থাকার জন্য ডেকে এনেছিলাম। সেই রাত সে আমার সাথে থাকলো। রাতের বেলা যখন লাইট নিভে গেল, সে আমাকে তার কম্বলে টেনে নিল। যদিও সে 18 বছরের, তবু সে আমাকে সবাইকে স্বাগত আজকের এই গল্পে। আমার নাম আসিমা, আর আমি বিবাহিত। যখন আমি উঠানে ঝাড়ু দিতাম বা দুধ আনতে যেতাম, 18 বছরের প্রতিবেশী আমাকে তার জানালা দিয়ে সবসময় ঘুরে দেখতো। কিছুদিন আগে সে তার মায়ের সাথে এখানে থাকতে এসেছে। চোখের মিলনে এই সম্পর্ক কোথায় যাবে আমি ভাবতেও পারিনি। একদিন আমি প্রতিবেশীর সাথে আলাপ করলাম। সেই দিন আমি প্রথম নতুন প্রতিবেশীকে দেখলাম। রোশন তার বাড়ির দরজা বন্ধ করে বাইরে এলো। তখন আমি তাকে বললাম, রোশন, আমার কথা খুব বলার শখ ছিল। আমার স্বামী আমাকে বাইরে দিতে দিত না। সেই দিন আমার নতুন প্রতিবেশীকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আমি প্রথমেই তাকে নমস্কার জানালাম এবং নিজের নাম বললাম। নমস্কার, আমি আসিমা। আপনি কি এখানে নতুন এসেছেন? সে হ্যাঁ বলল। তারপর আমি তার নাম জিজ্ঞেস করলাম। সেই নারী তার নাম প্রিয়াঙ্কা বলল। তারপর আমি সেই ছেলেটির সাথে কথা বলার জন্য হাত বাড়ালাম, কিন্তু সে হাত বাড়াতে রাজি ছিল না। সম্ভবত তার মা তার কাছেই ছিল। তাই মা বলল, বিভান আন্টিকে হাই বলো। মায়ের কথা সে হাত বাড়ালো এবং তার নাম বলল বিভান। আমি আরও কিছু বলার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন প্রিয়াঙ্কা বলল, কখনো সময় পেলে কথা বলবো, এখন আমাকে বাইরে যেতে হবে। তারপর আমি বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে আমি পোহা তৈরি করছিলাম। আমি ইচ্ছে করেই পোহা বানিয়েছিলাম। আমার স্বামী অফিসে যাওয়ার পর আমি এক হাতে পোহা ভরে প্রিয়াঙ্কা জির করে গেলাম। আমি কথা বলতে খুব পছন্দ করতাম এবং কলোনির অন্যান্য মহিলাদের চাকরি করতো, ফলে তাদের সাথে কথা বলা সম্ভব হতো না। সারাদিন আমি বাকি থাকতাম। কিন্তু এখন আমার নতুন প্রতিবেশী ছিল। হাতে পোহা নিয়ে প্রিয়াঙ্কা জির বাড়ির ঘন্টি বাজালাম। আমি দেখে কিছুটা অবাক হলেন। আমি বললাম, গুড মর্নিং প্রিয়াঙ্কাজি, আমি আপনার জন্য কিছু নাস্তা নিয়ে এসেছি। তিনি আমাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন। তার বাড়িতে ঢুকতেই আমি জিজ্ঞাসা করলাম, বিভান কোথায়? তারপর বললাম, আপনার জন্য কিছু পোহা এনেছি। আমার হাতে তৈরি পোহা একবার খেয়ে দেখুন, আপনাকে অবশ্যই ভালো লাগবে, আর বিভানকে খাওয়াবেন। বাচ্চাদের এই জন্য চটপটি খেতে খুব ভালো লাগে। আমি বিভানকে ডাকতে শুরু করলাম, কিন্তু সে বাইরে এলো না। প্রিয়াঙ্কাজি তাকে ডাকলো, তখন সে বাইরে এলো। আমি বাচ্চাদের খুব ভালোবাসতাম। বিভান তার মায়ের পাশে বসেছিল। প্রিয়াঙ্কাজি আমার সাথে কথা বলেছিলেন, কিন্তু তাকে বেশি কথা বলার অভ্যাস ছিল না। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি আপনার ছেলে? আপনি এত কম বয়সী দেখাচ্ছেন, কিন্তু আপনার 18 বছর ছেলে আছে? আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কাজি হেসে বলেন, হ্যাঁ, আমি দেখতে যেমনি হই না কেন, সে আমার ছেলেই। প্রিয়াঙ্কাজি দেখতে খুব সুন্দরী ছিলেন, কিন্তু তার জীবনযাপন অনেক উঁচু মানের ছিল। আমি বিভানকে জিজ্ঞেস করলাম, তুমি কেন প্রতিদিন জানলা দিয়ে আমাকে দেখো? আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কাজি তাকে রাগ দেখালো। সে বলল, আমি আপনাকে দেখবো কেন? আমি পাখি ভালোবাসি, তাই আমি গাছে বসে থাকা তো তাকে দেখি। আমি বললাম, ঠিক আছে, এবং বাড়ি ফিরে এলাম। 2 দিন পর আমার ছাদে পানির ট্যাঙ্কে পরিষ্কার করছিলাম। ছাদ থেকে বিমানের ঘরের দিকে তাকালাম। আমি দেখলাম সে আমাকে ইশারা করছে। ইশারায় সে কি জিজ্ঞেস করছিল, আপনার সাহায্য করতে পারি? ট্যাঙ্কটি ভারী হওয়া যায়। আমি ইশারা করলাম আসতে। সে হয়তো মায়ের অনুমতি নিতে চাইছিল, তাই আমি বাড়ির ঘন্টি বাজালাম। প্রিয়াঙ্কাজির দরজা খুললেন। আমি বললাম, আমি আমার ট্যাঙ্ক পরিষ্কার করতে চাই, বিবাহের সাহায্য প্রয়োজন। তাকে কিছুক্ষণের জন্য পাঠাবেন? তার মুখ দেখে মনে হলো তিনি পাঠাতে চান না। তবু আমি অনুরোধ করে বললাম, আপনি যান, আমি তাকে পাঠাচ্ছি। আমি ছাদে ফিরে এলাম এবং কিছুক্ষণ পর বিমানও এলো। আমি বললাম, ট্যাঙ্ক পরিষ্কার করতে সাহায্য করো। আমার ট্যাঙ্কের দিকে ঘুরতে বিমান আমার শাড়ির আঁচল টানলো। তারপর সে অদ্ভুত কিছু শায়েরি করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না 18 বছরের ছেলেটি কেন এরম করছে। আমি বললাম, তুমি কি করছো? যদি তুমি কিছু বলতে চাও, নাহলে ট্যাঙ্ক পরিষ্কার করতে সাহায্য করো। আমি বললাম, কিন্তু সে শুনছিল না। রাগে আমি বললাম, আমি তোমাকে ট্যাঙ্ক পরিষ্কার করতে এখানে ডেকেছি, মজা দেখতে নয়। সাহায্য করো, নাহলে বাদ দাও। বিমান আমাকে বলল, মা বলছে কাপড় ভেজাতে নেই, বাকি সব সাহায্য করব। সে খুব বুদ্ধিমান ছিল। আমি পানির পাইপ দিয়ে ট্যাঙ্ক দিয়ে পানি খালাস করার চেষ্টা করছিলাম। তখন বিমান পানির ট্যাঙ্ক এনে ট্যাঙ্কে মুখ ঢুকিয়ে দিয়ে পানি টেনে নিল। এতে ট্যাঙ্কের পানি ধীরে ধীরে বের হতে লাগলো। আমি দেখেছিলাম বিমান গভীর মুখে দাঁড়িয়ে আছে এবং আমি তার সাথে মজা করলাম এবং কিছু পানি তার উপর ছিটালাম। তখন সে আমাকে পুরো ভিজিয়ে দিল।
তারপর সে আমাকে বিদ্রূপ করলো, তাড়াতাড়ি মাপ চাইলো। তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম। আমি তার চোখে এবং ভেজা শাড়ির উপর ঘুরছিল। আমি মুখ ফিরিয়ে দাঁড়ালাম। সে আবার আমার শাড়ির আঁচল টানলো। আমি তাকাতে সে ইশারা করে বলল, তুমি খুব সুন্দর দেখাচ্ছ। আমরা কয়েকদিন ধরে একে অপরকে চিনতাম, কিন্তু আজ সে অনেক সুন্দর বলছিল। ট্যাঙ্ক পরিষ্কার করার পর আমি তাকে সাথে নিয়ে নিচে নামলাম। আমি তাকে ভিজিয়ে দিলাম। তার মা তাকে ভেজা কাপড় দেখলে আমাকে দোষ দিত, তাই আমি তার ভেজা চুল মুছতে লাগলাম। সে সোফায় বসেছিল, আমি তার চুলগুলো মুছছিলাম। হঠাৎ আমি তার হাতের স্পর্শ আমার নাভিতেও অনুভব করলাম এবং তাড়াতাড়ি সরে গেলাম। আমি বললাম, বিমান তুমি কি করছিলে? বিমান বলল, আমি আপনার হাত ধরতে চাচ্ছিলাম, কিন্তু ভুলে নাভিতে চলে গেছে। সরি, আমার ভুল হয়েছে। আমি ভুল বুঝে আমাকে ক্ষমা করে দিবেন। বিমান বলল, আপনি কত ভালো। যদি পুরো দিন আপনার সাথে কাটাতে পারতাম তাহলে কত মজা হতো। আমি তার কথাকে মজা করে করলাম। স্বামীর আচরণ আমি বুঝতে পারছিলাম না। সেদিন রাতে আমি আমার স্বামী আদিত্যকে সাদাসিধেভাবে বললাম, আদিত্য, তুমি তো কখনো আমার সাথে কথা বলো না। সারাদিন বাড়িতে একা থাকি, খুবই বিরক্ত লাগে। চলো না কয়েকদিনের জন্য কোথায় ঘুরতে যাই। আমার কথা শুনে আদিত্য চেঁচিয়ে উঠল, আমার তো বাড়িতে বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ নেই। সারাদিন বাড়িতে বসে খাওয়া দাওয়া করো আর বলো যে বিরক্ত লাগছে, কিন্তু আমার তো অনেক কাজ থাকে। তোমার সাথে কথা বলার তো, কোথাও নিচে গিয়ে যাওয়ারও তো সময় নেই আমার। তুমি তো পুরোপুরি ফাঁকা। আশেপাশে সব মেয়েরা চাকরি করে আর তুমি গ্রামের মেয়েদের মতো সারাদিন বাড়িতে বসে থাকো। গ্রামের মেয়েরা তো কেবল কথা বলতেই জানে, আর কিছুই জানে না। না জানি আর কত কি বলে আদিত্য মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। তার হঠাৎ এই আচরণ আমার বুঝতে আসলো না, কিন্তু যেভাবে সে আমার সাথে কথা বলল সেটা আমাকে খুব কষ্ট দিল। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। পরের দিন আদিত্য অফিসে চলে গেলে আমি আর প্রিয়াঙ্কা চোর করে চির বাড়িতে, কারণ আমার মন হালকা করতে হবে। এখন আমাদের ভালো সম্পর্ক হয়েছে, আমি জানতাম তিনি আমাকে বুঝবেন। আমি তার দরজার সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলাম। এটা দেখে প্রিয়াঙ্কাজি আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গেলেন। তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি তাকে বললাম যে আমার স্বামী কিভাবে আমার মনকে আঘাত করলো। তিনি বললেন, স্বামীরা এমনই, স্বামী কখনো তার স্ত্রীর মূল্য বোঝে না। স্ত্রীকে তার জন্য সব কিছু ত্যাগ করতে হয়। আমি কাঁদছিলাম, তাই প্রিয়াঙ্কাজি আমাকে শান্ত করতে বিভানকে নিয়ে পানি আনতে বললেন। পানি খেয়ে আমি কিছুটা শান্ত হলাম। তারপর আমি প্রিয়াঙ্কাজির কাছে স্বামীর কথা জানতে চাইলাম। তখন তিনি জানালেন যে সব কিছু আছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কারণ তার স্বামী এভাবেই ছিল। কিন্তু আমি কারো কথা শোনার মতো ছিলাম না। তিনি আমার সাথে কথা বলছিলেন, তখনই তার ফোন বেজে উঠল আর তিনি ফোন নিয়ে শোবার ঘরে চলে গেলেন। তখন বিমান আমার সামনে দাঁড়িয়েছিল। সে আমার কাছে এসে বলল, হ্যালো বন্ধু। আমার বন্ধু, আজ এত কাঁদছো কেন? আমার বন্ধুর চোখের অশ্রু আমাকে ভালো লাগছে না। এই বলে বিমান আমার অশ্রু মুছিয়ে দিল। সে আমার সাথে খুবই বুদ্ধিমত্তার সাথে কথা বলছিল। সে তো ছোট, স্বামী স্ত্রীর কথাবার্তা সে কিভাবে বুঝবে? আমি তাকে বললাম, তোমাকে আমি আমাদের স্বামী স্ত্রীর ঝগড়ার কথা কি বলবো? তুমি তো খুব ছোট, তোমার এইসব বোঝার ক্ষমতা নেই। তখন সে আমার হাত ধরল এবং আমাকে ছোট করার মনে ভুল করো না, আমি খুবই বুদ্ধিমান। আমার মা যা কিছু বলেছিল সব কিছু আমি শুনেছি, তাই আঙ্কেলের উপর তো আমার খুব রাগ হচ্ছে। এত সুন্দর স্ত্রীকে রুড়ি লেগেছে, এটা হওয়া উচিত নয়। এই অশ্রুর প্রতিশোধ আমি আঙ্কেলের থেকে কখনোই নেব। এই বলে বিমান আমাকে কাঁদতে কাঁদতে হাসিয়ে দিল। তারপর সে আমাকে আলিঙ্গন করলো। কিছুক্ষণ পরে আমি নিজের বাড়িতে ফিরে গেলাম। সেই সন্ধ্যায় আদিত্যর ফোন এলো। সে আমাকে জানালো যে অফিসের কাজে তাকে 3 দিনের জন্য বাইরে যেতে হবে। এই নতুন শহরে আমি এসেছি 1 বছরও হয়নি। আজ পর্যন্ত আমি আদিত্যর বিনা রাতে একা থাকিনি, তাই আমাকে হ্যাঁ বললেও একা একা বিতিকর লাগছিল। রাতের খাবার শেষ করার পর আমি প্রিয়াঙ্কাজির বাড়িতে গিয়ে নক করলাম। প্রিয়াঙ্কাজির দরজা খুলেন। আমি বললাম, আমার স্বামী কিছুদিনের জন্য অফিসের বাইরে গেছে, আপনি কি আমার সাথে আমার রাতে থাকতে পারবেন? এতে প্রিয়াঙ্কাজি রাজি হলেন না। তিনি বলেন, আমার শোবার ঘর ছাড়া আমার অন্য কোথাও ঘুম আসে না, আমি সেখানে যেতে পারবো না, কিন্তু তুমি যদি চাও তাহলে আমার ঘরে থাকতে পারো। তখন আমি বাড়ির লক করে প্রিয়াঙ্কাজির বাড়িতে চলে গেলাম। যখন আমি তার ঘরে এলাম তখন সেখানে খুব জোরে এসি চলছিল। প্রিয়াঙ্কাজি গত 1 ঘন্টা ধরে তার ঘরে এসি চালু রেখেছিলেন। এসির ঠান্ডা হওয়ায় আমার খুবই ঠান্ডা লাগছিল। প্রিয়াঙ্কাজি বললেন, এসি চালু থাকায় আমার ঘুম আসছে না, আমি বাইরে গিয়ে ঘুমাই। তারপর আমি হলে চলে গেলাম। কিছুক্ষণ পর বিমান এলো। তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল।
আমি ভাবলাম সে হয়তো আমার সাথে কিছু বলতে চায়, তাই আমি সেই ঘরে নিয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো? এতে বিভান বলল, আমি আপনাকে এখানে ঘুমানোর জন্য নিয়ে এসেছি, বাইরের সোফায় আপনার ঘুম আসবে না। আমি আমার বন্ধুর কোনো ধরনের অসুবিধা সহ্য করতে পারবো না। এই বলে বিভান আমাকে তার ঘরে ঘুমানোর অনুরোধ করলো। তারপর আমি তার পাশে তার বিছানায় শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়া 10 মিনিটও হয়নি, তিহান তার চাদর দিয়ে আমার উপর দিয়ে দিল। সে আমাকে তার চাদর নিয়ে নিয়েছিল। তার এই আচরণ আমার একদমই ভালো লাগছিল না। আমি সেই চাদর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে বের হতে দিচ্ছিল না এবং আমাকে জোর করে ধরে রেখেছিল। যখন আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, তখন সে আমার শাড়ি খুলে দিয়েছিল এবং চাদরের ভেতর থেকে আমাকে বিরক্ত করতেছিল। আমি চাদর থেকে টেনে বের হওয়ার চেষ্টা করছিলাম, ঠিক তখনই প্রিয়াঙ্কাজি সেই ঘরে এলে গেলেন। তার কারণে আমার কাছ থেকে বিমানের থেকে রক্ষা পেলাম। আমি যে এই 18 বছরের ছেলে মনে করলাম, আসলে যে রাক্ষসের মতো রূপ আমার সামনে ভেসে এলো। তারপর প্রিয়াঙ্কাজি তাকে চড় মেলে বকুনি দিয়ে আমাকে সেই ঘর থেকে বের করে আনলেন। পরের দিন থেকে আমি দৃঢ়ভাবে ঠিক করেছিলাম যে কখনো প্রিয়াঙ্কাজির বাড়িতে আর যাব না, কারণ সে 18 বছরের ছেলেটি আমার সাথে যা করার চেষ্টা করেছিল তাতে আমার মনে ভয় সৃষ্টি হয়েছিল। কাল যদি বিমান আমার সামনে এমন কিছু করতো তাহলে আমি সব সময়ের জন্য শেষ হয়ে যেতাম। বিমান কেন আমার সাথে এমন করেছিল তা আমার স্বামীকেও বলতে পারতাম না, কারণ আমি যদি তাকে কিছু বলতাম তাহলে সেই আমার দোষ দিত। আদিত্য সবসময় আমাকে বলতো যে আমাকে কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই, কিন্তু আমি কখনোই এমন তার কথা শুনিনি। কাল আমি তার কথা ভালোভাবে মন বুঝতে পেরেছিলাম। সন্ধ্যায় আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম, তখন আমি ভুল করে আমার নজর বিহানের ঘরে চড়ে পড়লো। আমি দেখলাম আমাকে দেখে কান ধরে ক্ষমা চাইছে। সে ইশারা বলছিল, দয়া করে আজ অন্তত এখানে এসো। অনেকবার আমি তাকে উপেক্ষা করার চেষ্টা করছিলাম, কিন্তু একবার ছাদ থেকে নামার সময় আমি তাকে দেখে লাগলাম, তখন তার চোখ দিয়ে জল পড়ছিল। সে আমার জন্য কাঁদছিল। এটা আমার বুঝে আসছিল না সে আমার কি প্রেমে পড়ে গেছে। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক করছিল। বিহান হয়তো আমাকে কিছু বলতে চায় বা আমার প্রতি তার প্রেম জেগেছে, সেটা তার আচরণ থেকে বোঝা যাচ্ছিল। তার ভুল আচরণ আমি বুঝতে পারছিলাম। তার এই ভুলের কথা তার মাকে জানানো প্রয়োজন ছিল, যাতে তিনি সবসময় তাকে বোর্ডিং স্কুলে রেখে তার ভুলগুলো অভ্যাস করা ঠিক করতে পারেন। সেই রাতে আমি আবার সাহস করে প্রিয়াঙ্কাজির বাড়িতে গেলাম। তারপর আমি তাকে বললাম, এখানে একা থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাতে একা থাকা আমার পক্ষে সম্ভব নয়। সেই রাতে প্রিয়াঙ্কাজির ঘরে আমি তার সাথে কথা বলেছিলাম। আমার পরিচয় 20 দিন হয়ে গেছে এবং আজ প্রিয়াঙ্কাজির স্বামী আমার সম্পর্কে জানতে চাইলেন। আমার স্বামী কি কাজ করেন তিনি আমাকে জিজ্ঞেস করেন। তখন আমি তাকে জানালাম আমার স্বামী একজন অফিসার, আর আমি খুব বেশি পড়াশোনা জানি না, তা আমি 12 অফিসারের পদগুলো জানতাম না। প্রিয়াঙ্কাজির সাথে কথা বলতে বলতে অনেকটা সময় বেরিয়ে গিয়েছিল। এমন সময় ঠান্ডা বাতাসে আমি কাঁপতে লাগলাম এবং বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। প্রিয়াঙ্কাজি তখন তার ঘরের বাথরুমে ঢুকলেন এবং আমিও আমার বাথরুমে যেতে চাইলাম। তাই বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার সময় হঠাৎ বিমান ঢুকে পড়লো। সে এক হাতে আমার মুখ চেপে দিল এবং অন্য হাতের দরজা লক করলো। তার এই আচরণ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বাথরুমে 18 বছর সেই ছেলেটি আমার সাথে যা করলো তাতে আমি পুরোপুরি কেঁপে উঠেছিলাম। ভয়ে আমি কাঁপছিলাম। সেই দিন আমি তার উদ্দেশ্যে বুদ্ধি পারলাম। আধা ঘন্টা পর প্রিয়াঙ্কাজির বাইরে থেকে দরজা নক করেছিলেন। ভয়ে বিমান দরজা খুলে দিল। প্রিয়াঙ্কাজি দরজা খুলে আমাকে ভিতরে অপ্রত্যাশিত অবস্থায় দেখতে পেলেন। তিনি আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে এলেন। যখন বাইরে নিয়ে এলেন, বিমান মাথা নিচু করে দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কাজি তাকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু আমি তার হাত থামালাম। বিমান তখন আমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলল, আমি মাকে সব কিছু বলেছি, আমাকে ক্ষমা করুন। আমি তার কথা চমকে গিয়েছিলাম। প্রথমে যখন সে আমার মুখ চেপে ধরল, আমি তখন ভয়ে আচ্ছন্ন ছিলাম, কিন্তু পরে তার চোখে জল দেখে এবং তার কথাটা আমি সত্যিটাই বুঝতে পারলাম। বিমান আমাকে বলেছিল প্রিয়াঙ্কাজি তাকে বন্দি করে রেখেছে। আমি তখন প্রিয়াঙ্কাজিকে জিজ্ঞেস করলাম, তুমি কে? বিমান তোমার কে? তুমি তার সাথে এমন করছো কেন? এমন সময় দরজায় পুলিশ এসে পৌঁছলো। পুলিশকে আমি বাথরুমে থাকাকালীন ফোন করেছিলাম। আমার স্বামী একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, কিন্তু আমি প্রিয়াঙ্কাকে শুধু অফিসার বলেই জানিয়েছিলাম। জানি না, আমার মনে হলো না তাকে বলার দরকার যে আমার স্বামী পুলিশে কাজ করে। স্বামী কিছুদিন ধরে সিভিল ড্রেসে অফিসে যাচ্ছিলেন, তাই প্রিয়াঙ্কা তাকে দেখেও বুঝতে পারেননি যে তিনি যে পুলিশে আছেন। আমার স্বামী এবং প্রিয়াঙ্কা কখনো সাক্ষাৎ হয়নি। সত্যটা এই ছিল যে বিভাঙ্কা
বিমানের অপহরণ করেছিল এবং বিমানের বাবা একজন ব্যবসায়ী ছিলেন। প্রিয়াঙ্কা তাদের বাড়িতে কাজ করতেন। বিমান ও তাদের পরিবার বিদেশ যাওয়ার আগে প্রিয়াঙ্কা তাকে অপহরণ করেছিল এবং তার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। সেই টাকা না পাওয়া পর্যন্ত সে বিমানকে নির্যাতন করেছিল। পুলিশ তাকে গ্রেফতার করলো। এরপর আমি বিমানকে জিজ্ঞেস করলাম, বিমান, আমাদের প্রথম সাক্ষাতে তুমি এইসব কথা আমাকে বলতে পারতে, তুমি কিছুই বলনি। তখন বিমান বলল, প্রিয়াঙ্কা আমার উপর কড়া নজর ছিল, সে আমার ঘরে ক্যামেরাও লাগিয়েছিল। শুধু তাই নয়, সে সবসময় মোবাইলের রেকর্ডিং চালু করে আমার পকেটে রেখে দিয়েছিল, যাতে আমি কারোর সাথে কোনো কথা বলার চেষ্টা করি কিনা সেটা সে জানতে পারে। সে আমাকে বহুবার প্রাণে মারার চেষ্টা করেছে, তাই আমি তাকে সবসময় ভয়ে পারতাম। যখন আমি তাকে দেখলাম তখন আমাকে সাহায্য করার একটা আশা জাগলো। আমি ভাবছিলাম যে আপনি আমাকে কিছুটা সাহায্য করতে পারবেন এবং আজ আপনার জন্য আমার জীবন বাঁচলো। আমার শাড়ির আঁচল টানা থেকে আমাকে তার কম্বলের মধ্যে টানা পর্যন্ত সবকটার কারণ আমি এখন বুঝতে পারছিলাম। প্রিয়াঙ্কা কড়া নজরের কারণে সে কিছু করতে পারছিল না। অবশেষে বাথরুমের সুযোগ পেয়ে সে আমাকে সব সত্যিটা কথাটা বলল। পরের দিন তার আমার স্বামী কাজ থেকে ফিরে এলো, এসেই আমাকে জড়িয়ে ধরে, আসিমা, আমি তোমাকে আমাকে ক্ষমা করে দাও। কিছুদিন আগে আমি তোমাকে বিনা কারণে অনেক কিছু বলেছিলাম। তুমি কিন্তু খুবই বুদ্ধিমতী, তোমার বুদ্ধিমত্তার আমি খেয়াল করিনি এবং আমি তোমাকে বিনা কারণে অনেক কিছু বলেছি। আমি গত কিছুদিন ধরে একটি কেসের কারণে খুবই চাপের মধ্যে ছিলাম এবং সেই কেস ছিল এক ব্যবসায়িক ছেলেকে অপহরণের কেস। গতকাল একজন অফিসারের স্ত্রী মানে তুমি সেই কেস সমাধান করেছো। আমাদের ডিপার্টমেন্টে কয়েকদিনের মধ্যে তোমার সম্মান করার সিদ্ধান্ত নিয়েছে। তোমার এই সহজ সরল স্বভাবের কারণে তুমি আজ একটা বাচ্চার জীবন বাঁচিয়েছো। স্বামীর মুখ থেকে নিজের বিয়ে প্রিয়াঙ্কার কথা শুনে আমি খুব খুশি হলাম। কয়েকদিন পর আদিত্যর অফিসে আমাকে সম্মানিত করা হলো। বিমানকেও তার বাবার কাছে ফেরত পাঠানো হলো। বন্ধুরা, এই জ্ঞানী শিক্ষিত মানুষের দুনিয়ায় এমন কিছু অশিক্ষিত ও সরল মানুষের প্রয়োজন আছে, কারণ তাদেরও এই সমাজের জন্য সমান প্রয়োজন। কখনো কখনো অশিক্ষিত মানুষের সরল আর শিক্ষিত মানুষের ভুলের বিরুদ্ধে কার্যকর হতে পারে, যেমন আজকের আমাদের এই গল্পের নায়িকা। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।